মূলত টেরিফকে নিয়ে সেই টেরিফটাকেই আবার নাকচ করে দিয়েছে তাদের সুপ্রিম কোর্ট। তো এখন ওটা কি আছে কি নেই, ওটা কি থাকবে কি থাকবে না, তো সেই জায়গায় আমার মনে হয় চীন বিশেষ করে পরিষ্কার হতে চাচ্ছে। জুলাই আগস্টের পরিবর্তনে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, সেখানে একটু বলে রাখি সেটা রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। আমরা যদি অর্থনীতির দিকে দেখি, এটাও দেখা গেছে যে আমাদের আমদানি কমে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু রপ্তানি আবার বেড়েছিল 12 থেকে 15%। তো সেই জায়গায় একটা মিক্স সিগন্যাল আছে। ফরেন মিনিস্ট্রির অন্যতম যেই কাজ সেটা হলো একটা ইমেজ তৈরি করা, পৃথিবী জয়। সেই জায়গায় কিন্তু আমরা এখনো যেতে পারিনি। নেক্সট 50 ইয়ার্স আফ্রিকা উইল বি আ বিগ পাওয়ার, সন্দেহ একেবারে চোখ বন্ধ করে আমি বলতে পারি। সো আমাদের প্রচণ্ডভাবে আফ্রিকার নলেজের উপর আমার ইনভেস্ট করা দরকার। বিশ্ব রাজনীতিতে দ্রুত বদলে যাওয়া সমীকরণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হতে চলেছে, সেই সকল বিষয় নিয়ে আজকে বিশেষ সাক্ষাৎকারের আয়োজন। দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি আছি ভালো, থ্যাংক ইউ। আজকে আপনার সঙ্গে আমাদের এই আয়োজনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে 24 পরবর্তী অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি একরকম বদলাতে চলেছে। আমরা যদি বলি যে 24-এর পরে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে এখন আসলে নতুন সরকার দায়িত্ব পেলেন, এখন সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, জ্বালানির চ্যালেঞ্জ রয়েছে, সেই সাথে বাংলাদেশকে পুনর্গঠনের একটা চ্যালেঞ্জও আমাদের সরকারের কাছে এই মুহূর্তে আছে। এই সব কিছুকে ছাপিয়ে পররাষ্ট্রনীতির দিকেও দেখছি এখন ভিন্ন রকম পররাষ্ট্রনীতি গ্রহণ করছে বর্তমান সরকার। যেমন চীনের সঙ্গে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, সার্বিক দিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন, এই প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইনভেস্টমেন্টের একটা ভাটা পড়েছিল এবং একাধিক কারণ আছে সেখানে। অনেকে ভেবেছিল যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বিদেশিদের সাথে তাদের সম্পর্ক ভালো, তারা ভেবেছিল যে খুব সহজে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে যে যে কোনো ইনভেস্টমেন্ট সরকারের কাঠামো যেটাই হোক না কেন, বড় জিনিসটা হলো যে স্টেবিলিটি আছে কিনা। তো সেই জায়গায় আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইনভেস্টমেন্ট আসেনি এবং একটা ভাটা পড়েছে। নির্বাচিত সরকারের বড় চ্যালেঞ্জ যেমন একটা বিশাল দায়িত্ব হয়ে যাচ্ছে, সেটা হলো এই ইনভেস্টমেন্টটাকে অ্যাট্রাক্ট করা। এখন এই ইনভেস্টমেন্টটা অ্যাট্রাক্ট করার যে বিষয়টা, সেটা আবার জিওপলিটিক্সের কাঠামোর মধ্যে আবার আটকে গেছে কিছুটা। কারণ মনে রাখতে হবে যে বিশ্ব কিন্তু একটা বহুমাত্রিক কাঠামোর দিকে যাচ্ছে এবং আমরা সেই হিসাবে দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেজিংয়ে গেলেন। মালয়েশিয়া যাওয়াটা অত গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বেজিং যাওয়াটা, এখন বেজিংয়েও আমরা দেখলাম যে একাধিক MOU সই করেছে। তার উপরে আমরা দেখলাম যে শি জিনপিং একটা ইকোনমিক করিডোরের কথাও বলেছে, বাংলাদেশ, মিয়ানমার, চীন মিলে। এখন তারা যেটা দেখতে চাচ্ছে আমার মনে হয়, মানে ইনভেস্টমেন্টের বিষয়টা যেহেতু আলোচনা হচ্ছে, যে নির্বাচনের ঠিক 3 দিন আগে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা চুক্তি করলো যুক্তরাষ্ট্রের সাথে। এখন চুক্তিটা প্রথমত যে নির্বাচন যখন তফসিল ঘোষণা করা হয়, তখন কোনো সরকার আদৌ বড় ধরনের চুক্তিতে যেতে পারে কি না, সেটার একটা বৈধতার ঝামেলা আছে। কোনো দেশই পারে না, আসলে এটা যুক্তরাষ্ট্রের পারে না, কোনো দেশই পারে না। তারপরে যে করেছে সে আবার নির্বাচিতও না, আবার সেটা আরেকটা ঝামেলা ছিল। এখন নির্বাচিত সরকারের কাছে এখন ওটা দিয়ে কী হবে, তার উপরে যেটা ঝামেলা হয়েছে আরও, সেটা হলো যেই কারণে করা হয়েছিল মূলত টেরিফকে নিয়ে, সেই টেরিফটাকেই আবার নাকচ করে দিয়েছে তাদের সুপ্রিম কোর্ট। তো এখন ওটা কি আছে কি নেই, ওটা কি থাকবে কি থাকবে না, তো সেই জায়গায় আমার মনে হয় চীন বিশেষ করে পরিষ্কার হতে চাচ্ছে। আবার আরেকটা জিনিস যেটা ঘটেছে সেটা হলো যে যেহেতু জুলাই আগস্টের পরিবর্তনে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে,
সেখানে একটু বলে রাখি, সেটা রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। আমরা যদি অর্থনীতির দিকে দেখি, বাকি সব কিছু ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এবং এটাও দেখা গেছে যে আমাদের আমদানি কমে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু রপ্তানি আবার বেড়েছিল 12 থেকে 15%। তো সেই জায়গায়ও একটা মিক্স সিগন্যাল আছে। তো সব মিলে প্রচণ্ড পেশাদারিত্ব দরকার এই কাঠামোটাকে ঠিক করা। সেটা আমরা এখনও আমাদের অপেক্ষা করতে হবে, কারণ কেবল তো 6 মাস বা 7 মাস হয়েছে বা 8 মাস হয়েছে, এত কীভাবে সেটা ঠিক করা যায়, সেটা প্রচণ্ড পেশাদারিত্ব না হলে একটা কঠিন মানে অবস্থায় আমরা চলে যাচ্ছি। কারণ এটা তো সমাধান করতে হবে। আমার ইনভেস্টমেন্ট যদি আমি না বাড়াতে পারি, তাহলে তো আমি একটা ঝামেলায় পড়ব। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা যখন কথা বলছি স্যার, আমরা দেখছি যে বর্তমানে পররাষ্ট্রনীতিতে এক ধরনের পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সব চুক্তিগুলো আসলে বা সম্পর্ক উন্নয়ন করবার ক্ষেত্রেও কতটুকু লাভবান বাংলাদেশ সেটাও একটা হচ্ছে। বড় কথা। অলরেডি সমালোচনা, যারা একসময় যুক্তরাষ্ট্রকে খুব ভালোভাবেই কাজ করতো, তারাই সমালোচনা শুরু করেছে। বিশেষ করে এই 3 দিন আগে, নির্বাচনের আগে যেটা সই করা হলো, ট্রেড ডিল, যেটা বাণিজ্য ডিলটা, সেটা নিয়ে বড় ধরনের বাংলাদেশের সমালোচনা আছে। কারণ হচ্ছে যে আমাকে বলা হচ্ছে যে আমি ফ্রি মার্কেট ইকোনমির সাথে সম্পর্ক রাখবো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে হয়তো বোঝা যাবে। ফ্রি মার্কেট ইকোনমি, কিন্তু আমেরিকায় এমন একটা কাঠামো তৈরি হয়েছে, যেহেতু আমাদের তার সাথে সারপ্লাস, সে বলছে না আমার সাথে সারপ্লাস হয়েছে, ওই সারপ্লাসটা আমার হিসেবেই খরচ করতে হবে, খরচ করে আমার কাছেই তোমার বোয়িং কিনতে হবে। তা ওটা তাহলে তো ফ্রি মার্কেট হলো না, তাই না? এটা তো অর্থনীতি সাংঘাতিক পড়তে হবে তা না, এটা তো সহজ জিনিস। তাহলে তো ফ্রি মার্কেট কোথায় হলো? কিন্তু ওটা বোঝাবার জন্য, তাকে বোঝানোর জন্য যেই পেশাদারিত্বটা দরকার, সেটার আমি মনে করি ঘাটতি আছে। কারণ আমার এক পা যদি বাইরে থাকে, তাহলে কিন্তু সে খুব সহজেই ওই বুঝতে পারবে যে আচ্ছা এর তো এক পা বাইরে, একে কীভাবে ব্যবহার করি, সেটা ভালনারেবল হয়ে যায়, কারণ তার এক পা তো বাইরে। সেই জায়গায় আমি বলছিলাম যে 2 পা থাকতে হবে একেবারে বাংলাদেশের মধ্যে। এবং অবজেক্টিভলি আমি তো আর কোনো ঝগড়ায় যেতে যাচ্ছি না, আমি কোনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও যেতে যাচ্ছি না। আমি তাকে বোঝানো দেখো যে নিজেদের স্বার্থটা পরিষ্কার করে বলা যে আমার অর্থনীতি যদি ভালো হয়, তোমারই লাভ, তোমার কোম্পানি লাভ করবে যদি আমার এই কী বলা হয় 170 মিলিয়নের মানুষের মার্কেট যদি তৈরি করতে পারি বড় আকারে, তোমারই লাভ। কিন্তু ওটা করতে গেলে যেই পেশাদারিত্বটা দরকার, সেটা আমি মনে করি যে এখনও আমাদের ওই লেভেলে আমরা যেতে পারিনি। স্যার, আমাদের সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতির পর আবারও আসছি। দর্শক দেখছেন বিশেষ সাক্ষাৎকার, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, দর্শক দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমাদের আজকের অতিথি অধ্যাপক ইমতিয়াজ আহমদ, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। স্যার, ধারাবাহিক বিষয় একটু দেশীয় জায়গা থেকে আসি। পররাষ্ট্রনীতি নিয়ে যখনই আমরা কথা বলি, তখন দেশের স্টেবিলিটির একটা প্রসঙ্গ আসে, যে বাংলাদেশে বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কী। সরকারের কাছে যে কথা দিয়ে আসলে শুরু করেছিলাম আমাদের আলোচনা, অর্থাৎ অর্থনৈতিক একটা সংকটে সরকার মূলত আছে, বিনিয়োগ সম্পর্কিত কিছু ঘাটতি আছে, সেই সাথে রাজনৈতিক একটা টানাপোড়েনের মধ্যেও সরকারকে পড়তে হচ্ছে। সরকার কোন দিকে যাবে, এটা যেমন সরকার নিজে একা সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক তেমনি বিরোধী দল বা অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন আছে, তাদের কাছ থেকেও কিন্তু এক ধরনের বার্তা আসে, যা বহির্বিশ্বে যায়। বর্তমানে বাংলাদেশের এই যে সরকারের 180 দিন পূরণ হবার পর আমরা দেখলাম যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো যে এই সরকার সম্পূর্ণই নিজেদের জায়গা থেকে যে কাজের পরিধি, সেখান থেকে একটু ঘাটতি রয়েছে বলা হচ্ছে। এই রকম কথা বা এই মন্তব্যগুলো বিদেশিরাও আবার দেখলাম যে ওরা টার্গেট করে এবং সেগুলো নিয়ে লেখালেখি করে। এই জায়গাতে আমাদের আর একটু সচেতন হওয়া উচিত কিনা, যেহেতু আমরা দেশ পুনর্গঠনের কথা বলছি এখন। বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা কতখানি বলে আপনি মনে করেন এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও? এখানে দুটো জিনিস মনে রাখা দরকার। একটা হলো সরকার কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে, ওর উত্তর কিন্তু খুব সহজ। তাকে যেতে হবে জনগণ যেই ম্যান্ডেট দিয়েছে সে যায়। অন্য কথায় দেশের ভিতরে যেতে হবে, দেশের বাইরে না। হ্যাঁ, ওই জন্য বলা হয়, বিসমার্কের একটা বিখ্যাত কথা আছে যে ফরেন পলিসি ইজ অ্যান এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিটিক্স। ডোমেস্টিক মানে একেবারে আভ্যন্তরীণ রাজনীতিরই একটা অংশ। তো আমাকে ওই হিসাবে আমার ডিরেকশন কিন্তু ইজি, যে আমি
কি করব পররাষ্ট্রনীতি নিয়ে, সেটা ম্যান্ডেট সে দিয়েছে। এবং ম্যান্ডেটটা কি? ম্যান্ডেটটা হলো যে বাংলাদেশ যেন একটা ভালোভাবে থাকতে পারে, সমৃদ্ধশীল একটা, এই তো উন্নয়ন বাংলা, এইটা তো চাচ্ছে। এখন ম্যান্ডেট যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে দেখতে হবে যে আমি ওটা কিভাবে করব। এখন সেই জায়গায় সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমি যদি বহির্বিশ্বকে দেখাই, যেটা আমি দেখছি, সেটা হলো যে আমি এখনও ডিসাইডেড না। এটা মানে খুব খারাপ সিগন্যাল দেয় যে আমি, এটা হলো অনেকটা, আমি যদি এক্সাম্পল হিসেবে দেখি, এই যে ডাক্তার যদি দেখায় যে আমি ঠিক বুঝতে পারছি না, তো আমরা ভরসা হারিয়ে ফেলি না, আর যে আমি কোন ডাক্তারের কাছে আসলাম, ডাক্তার নিজেও জানে না কিছু, তাই না? আমি কথা এক্সাম্পল দিচ্ছি। তো সেই জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাবসলিউটলি যে আমি একটা স্টেবল। একদম স্যার, এখানে একটু আপনি বারবার কথা বলছিলেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আরও পেশাদারিত্বের প্রয়োজন। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন যে অতীতে পেশাদারিত্বের জায়গায় আমাদের কোনো প্রশ্ন ছিল কিনা, এখন আমরা এই জায়গাতে কেন প্রশ্ন করছি, আমাদের ঘাটতিটা কোথায়, পেশাদারিত্বের কোন জায়গাটায় আমাদের নজর দেওয়া জরুরি আপনি মনে করেন? সেটা কি শুধুমাত্র যোগাযোগ, নাকি এই যে পরিবর্তিত পরিস্থিতির কারণে নানা দেশ এবং নানা রকমভাবে যে আমরা পররাষ্ট্রনীতিতে আলাদা করে দেখছি, সেই জায়গাতে নজর দেওয়া জরুরি? আমাদের পররাষ্ট্রনীতি সবসময় এক ধরনের পেশাদারিত্বের অভাব সবসময় ছিল। এর একটা বড় কারণ আমি মনে করি যে কাঠামোগত পররাষ্ট্র নীতি যে রিফর্মসগুলো দরকার সেগুলো হয়নি কোনোভাবে। এখন জিনিসটা হলো যে আমাকে যেটা বোঝা দরকার যে ফরেন অন্যতম যেই কাজ, সেটা হলো একটা ইমেজ তৈরি করা, পৃথিবী জয়। সেই জায়গায় কিন্তু আমরা এখনও যেতে পারিনি, যে বড় ধরনের যে আমি একটা ইমেজ তুলব বাংলাদেশের ব্যাপারে, বিশাল একটা ইমেজ তৈরি করবো যে বাংলাদেশ ৭১-এ কোনো সন্দেহ নেই স্বাধীন হয়েছে, কিন্তু তার একটা ২,০০০-৩,০০০ একটা ইতিহাস আছে। হ্যাঁ, আমি সাথে সাথে বলতে পারি যে কোথায় কি হচ্ছে, তাই না? আমি চলে যেতে পারি একেবারে বিসিতে, আমার সভ্যতাকে আমি নিয়ে আসতে পারি। আমরা এখনও ওইটা ব্যবহার করতে পারিনি। আমরা অলমোস্ট ডে টু ডে কাজ করে যাই। তাতে যেটা হয়েছে যে আমি, অফকোর্স এখানে এক্সেপশন আছে, আমি কাঠামোগত যেই ধরনের গবেষণা করা দরকার সেই গবেষণা ভিত্তিক আমি পররাষ্ট্রনীতি করতে পারিনি। সেই জায়গা হয়ে কি যে গবেষণাটা অনেকটা অন্য দেশ করেছে এবং তার উপরে আমাকে চলতে হয়, সেই জায়গায় বড় একটা ঘাটতি। ওই জায়গায় আমার মনে হয় যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে যেই অবজেক্টিভিটি, যেই কী বলে কাঠামোটা আমরা মানে খুবই প্রয়োজন আমাদের, সেই জায়গায় আমরা এখনও যেতে পারিনি। তাতে যেটা হয় যে আমি যদি বলি যে আচ্ছা এই জায়গায় আমাকে ডেকেছে, আমি যাব কি যাব না, এটা নিয়েই যদি আমি মাসখানেক, এবং কেউ জানেও না যে আসলে উনি যাচ্ছেন কি যাচ্ছেন না, তাহলে তো একটা ব্যাড ইমেজ তৈরি হয়। সেই জায়গায় আমি বলছি যে একটা বড় ধরনের রিফর্মস করা দরকার, এই বিষয়গুলো যেন না আসে, সহজ হয়। একদমই তাই স্যার। তাহলে বাংলাদেশের সামনের পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কি কি আছে আপনার দৃষ্টিকোণ থেকে এই সময়? কয়েকটা। একটা হলো পৃথিবী যেহেতু বহুমাত্রিক যাচ্ছে, মাল্টিপোলার হচ্ছে, এবং ওটা থামানোর কোনো উপায় নেই। তার মানে হচ্ছে কি, মাল্টিপোলার মানে হলো যে এক একটা পোলার আমাকে দেখতে হবে, এবং সেই হিসাবে আমার ওই প্রত্যেকটা পোলারের উপরে দক্ষতা বাড়াতে হবে। মানে আজকে যদি আমি মনে করি যে হ্যাঁ ব্রাজিল একটা পোলার, তাহলে আমার স্বাভাবিকভাবে কি বলা হয় ব্রাজিলিয়ান যেই কালচার আমার প্রচণ্ডভাবে সেখানে পড়াশোনা দরকার। আমি হুট করে একজনকে পাঠালাম, সে কখনো সে যাওয়ার আগে দেখছে যে কোথায় ব্রাজিল আছে বা পড়ে যাচ্ছে, তাহলে তার হবে না, তাই না? ঠিক একইভাবে আফ্রিকা যে উঠে আসছে, এটা না বোঝার কোনো কারণ নেই। একেবারে নেক্সট 50 years আফ্রিকা উইল বি আ বিগ পাওয়ার, সন্দেহ একেবারে চোখ বন্ধ করে আমি বলতে পারি। সো আমাদের প্রচণ্ডভাবে আফ্রিকার নলেজের উপর আমার ইনভেস্ট করা দরকার। আফ্রিকার মিউজিক, আফ্রিকার কালচার, আফ্রিকার যাবতীয় তার দর্শন ইত্যাদি। আমি যদি এখন আফ্রিকাকে ওই পশ্চিমা দেশের মাধ্যমেই যদি দেখতে চাই, তাহলে আমি আবার ভুল করব ইত্যাদি। তো এই ধরনের কতগুলো, চীন হলো আরেকটা, চায়না হলো আরেকটা ব্যাপার, তারপর রাশিয়া হলো, মানে এগুলো তো পোলার। হ্যাঁ, আবার মিডল ইস্টে একাধিক, টার্কি একটা ছোটোখাটো পোলার। পৃথিবী
অঞ্চল হিসাবে মাল্টিপোলার ছিল, কিন্তু পুরো পৃথিবী জুড়ে মাল্টিপোলার এই প্রথমবারই হচ্ছে। হয় বাইপোলার ছিল, না হলে ইউনিপোলার ছিল। তো বাইপোলারে তো খুব সহজ ছিল, সোভিয়েত ইউনিয়ন নাহলে যুক্তরাষ্ট্র, দুটোকেই আমরা ভালো করে যে একটা ইস্টার্ন ইউরোপের দিকে, আর এটা কি করতে হবে না করতে হবে। ইউনিপোলার তো আরও সহজ ছিল, হ্যাঁ, কিন্তু এখন মাল্টিপোলার হয়ে গেছে। এখন কার সাথে কি, কোন সাথে, আমার বিরাট ইন্টেলিজেন্স নেটওয়ার্ক দরকার। কে কখন কিভাবে, কেন, আমন্ত্রণের মধ্যে কি আছে, ফাঁক আছে কিনা ইত্যাদি, কেন হয়েছে, এটা আমাকেই বার করতে হবে। সেই জায়গায় আমার মনে হয় যে আমার নলেজের কাঠামোটা যদি আমি মানে বড় আকারে যদি আমি উঠাতে না পারি, তাহলে কিন্তু আমার এই মাল্টিপোলার যেই কাঠামো তৈরি হচ্ছে তাকে মোকাবেলা আমি করতে পারবো না, বরং আমি বারবার হোঁচট খাবো। পরিবর্তিত পরিস্থিতির পর, অর্থাৎ 24-এর পর বাংলাদেশ এখন যে বর্তমান অবস্থায় আছে, পররাষ্ট্রনীতি নিঃসন্দেহে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারের এখনকার অবস্থা এবং সার্বিক জায়গা থেকে বিবেচনা করে আপনার দৃষ্টিকোণ থেকে একটি জায়গা বলবেন যেখানে এখনই এই মুহূর্তে দেশ এবং দেশের মানুষের জন্য সরকারের মনোযোগ বেশি দেওয়া জরুরি। যেটার উপর নজর দেওয়া দরকার সেটা হলো দুপা যেন বাংলাদেশে থাকে এবং এর কাঠামোগত কিছু পরিবর্তন করা দরকার। একটা হলো যে বাংলাদেশের যারা পলিসি মেকার্স, যদিও আমাদের সংবিধানে আইন আছে যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তাদের একটা পাসপোর্টই থাকতে হবে, সেটাও ফ্লেক্সিবল হয়ে গেছে। ন্যাশনাল সিকিউরিটি যদি করতে হয় তাহলে দুটো পাসপোর্ট দিয়ে সম্ভব না, তখন বাই ন্যাশনাল সিকিউরিটি হয়ে যায় বা ট্রাই ন্যাশনাল সিকিউরিটি হয়ে যায়। আমাকে দেখতে হবে যে আমি একটা পাসপোর্ট দিয়ে, এবং শুধু যারা পলিসি মেকার তারা না, এটা সবার জন্য করা যায়, অ্যাকাডেমিশিয়ান, জার্নালিস্ট, সবারই ওয়ান পাসপোর্ট। ওয়াই আমি বলছি, আমি যদি কতগুলো দেশকে দেখি, আমি এখানে চীন যদি দেখি, আমি যদি সৌদি আরবিয়া দেখি, ইরান দেখি, সিঙ্গাপুর দেখি, এরা সবাই কিন্তু ওয়ান পাসপোর্ট। তো এই দেশগুলো যদি ওয়ান পাসপোর্ট নিয়ে যদি এত বড় হতে পারে, তাহলে আমি কেন ওই কাঠামো তৈরি করছি না? কারণ হচ্ছে আমার যখনই দুটো ন্যাশনালিটি থাকে তখন সমস্যাটা হয়ে যায়, বাংলাদেশের উপরে আমার গুরুত্বটাও আমি অতখানি দিতে পারি না, কারণ আমি মনে করি আচ্ছা কবে যাব। আর একটা হলো আমার ছেলেমেয়েরা যদি বাইরে থাকে তাহলে আমার চিন্তা ভাবনাও ওইভাবে থাকে, ঠিক আছে, রিটায়ারমেন্ট করার জায়গাতে একটা সংকট তৈরি হয়ে, সেই জন্য পররাষ্ট্রনীতি করতে হলে দুপা একেবারে রাখতে হবে মাটির মধ্যে। এবং যার জন্য আমি বলছেন যে বিএনপির যে অন্যতম কি বলা হয় এজেন্ডা, প্রথম বাংলাদেশ, তো আমি বহুবারই বলেছি প্রথম বাংলাদেশ করতে হলে দুপা বাংলাদেশের মধ্যে রেখে করতে হবে, এক পা বাংলাদেশের বাইরে রেখে করা যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন, সেই সাথে শুভকামনা আপনার জন্য। আর দর্শকদেরকে বলতে চাই, সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ। বিশেষ সাক্ষাৎকারের আয়োজন আজ এখানেই শেষ করছি। আগামী পর্বের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সবাই।